महाकालं यजद्देवा दक्षिणे धूम्रवर्णकं बिभ्रतं दण्डखट्टं वै दंष्ट भीमामौखं शिशं त्रिनेत्रमूर्धकेशं च मुण्डमाला विभूषितं जटाभारालसश्चन्द्र खण्डमुग्रं जलन्निभं सद्योजात महाकाल भैरवा वै नमः ओं हुं खं जंग रंग लंग अंग क्रं सद्योजात महाकाल भैरव सर्वविघ्नं नाशाय नाशाय ह्रीं श्रीं हुं फट स्वाहा। नमस्कार सकलके आमार सान्ध्यकालीन प्रीति शुभेच्छा अभिनंदन जानिए आजकेर विश्व भिगु चक्रवर्तीर लाइव अनुष्ठान शुरू होच्छे। प्रतिदिन प्रति शुक्रवार एवं शनिवार आमार जे लाइव हय सेई लाइव आपनारा प्रत्येके आमाके कमेंट्स करे जानान आपनादेर केमन लागছে। आमार এই যে দুটি ফোন নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারগুলোতে আপনারা জানাবেন আপনাদের কাছে আমি এই যে বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করছি সেটা আপনাদের কাছে কতটা গ্রহণযোগ্য এবং কতটা আপনাদের উপকার আমি দিতে পারছি সেটা নিয়ে আজকে আমি আলোচনা করছি। আজকে 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 বর্তমান সমাজে ফেসবুক এবং ইউটিউবে প্রতিদিনই দেখতে পাচ্ছি এক একজনের রুদ্র অভিষেক, প্রত্যেকেই রুদ্র অভিষেক করছেন। এটা যে কত ভয়ানক কাজ করছেন যারা রুদ্র অভিষেক করাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, কি যজমান কি পুরোহিত তারা নিজেরাই জানে না যে রুদ্র অভিষেক কখন করা যায়, কোন দিনে করা যায়। সব দিনে সব সময় রুদ্র অভিষেক বা শিবের পুজো করলে উল্টো ফলও হতে পারে। সেই জন্য শিবের কতগুলো তিথি আছে সেই তিথিতে পুজো করতে হয়। সেটা যজমানটা কি করে জানবে পুরোহিত যদি তাকে সঠিক গাইড না করে? তো সেই কারণে আজকে আমি আপনাদের একটা হিন্টস দিয়ে রাখছি। প্রতিদিনই দেখছি ফেসবুক ইউটিউবে শুধুমাত্র ছেড়ে যাচ্ছে রুদ্র অভিষেক, তার কোনো ডেট নেই। যে কোনো দিন শিবের একটা তিথি আছে, শিব তিথি অনুযায়ী শিবের পুজো এবং শিবের রুদ্রাভিষেক করা বাঞ্ছনীয়, তা না হলে উল্টো বিপরীত ফল হবে। শিব যখন ভোজনে থাকে তখন কাজ করলে সেই কাজ সাকসেস হবে। শিব যখন দুর্গার সাথে পার্বতীর সাথে একসাথে অবস্থান করেন সেক্ষেত্রে কাজ করলে কাজ সাকসেস হবে। কিন্তু শ্মশানে যদি শিব অবস্থান করে সেই ক্ষেত্রে জাতক যার নামে সংকল্প হচ্ছে, যে ব্যক্তির নামে যে বাড়িতে কাজ হচ্ছে, যার নামে সংকল্প হচ্ছে তার মৃত্যু অবধি হতে পারে। সেটা আপনারা জেনে রাখুন। যার নামে সংকল্প হবে তার মৃত্যু অবধি হবে যদি সেই তিথি এর একটা নিয়ম আছে, এর একটা ক্যালকুলেশন আছে, এর একটা গাণিতিক রূপ আছে। সেই গাণিতিক রূপ অনুযায়ী কেউ যদি এটা করে সেক্ষেত্রে যদি দেখা যায় গাণিতিক রূপ থেকে শিবের অবস্থান এখন শ্মশানে, সেই মুহূর্তে কেউ যদি কালো রুদ্রাভিষেক করে, কেউ যদি শিবের পুজো করে, তাতে যার নামে পুজো হবে তার মৃত্যু অবধি হতে পারে, হিতে বিপরীত ফল হবে। শিব পার্বতীর সাথে রতিক্রিয়ায় মিলিত সেই সময় কেউ যদি রুদ্রাভিষেক করে সে কাজ তো হবেই না। শঙ্কর ভগবান তার কাজের দিকে ফিরেও তাকাবে না, একদম শেষ হয়ে যাবেন, ফেইলিওর হয়ে যাবে। তাই আজকে এটা কেন বললাম, এটা বললাম এই কারণে সবাইকেই দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম ক্ষেত্রে রুদ্রাভিষেক করছে। রুদ্রাভিষেকের একটা তিথি আছে, সেই শিব তিথি বার করতে হয়। সেটা জানে কজন? মুসলিমেও পশ্চিমবঙ্গে 2-1 জানে শিবের তিথি নির্দেশন করা। আমি বলবো আপনাদের সামনে এই নিয়ে আজকে যে আলোচনা আমি করব সেটা হচ্ছে নতুন ভিডিওতে যে আমি এপিসোড করি সেই এপিসোডের আজকের আমার সাবজেক্ট হচ্ছে পুষ্কর নবাংশ। দেখুন আমার এই যে বোর্ড আছে, বোর্ডে আমি সবসময় আপনাদের লিখে জানাচ্ছি, দেখতে পাচ্ছেন। আজকে পুষ্কর নবাংশ নিয়ে পূর্ণ আলোচনা হবে।
এই পুষ্কর নবাংশ কি, পুষ্কর নবাংশের গুরুত্ব কি, পুষ্কর নবাংশ বিচার না করলে কোন ছকের অন্তত 80% তো ছেড়েই দিন, 20% সলভেশন বা ছকটা ঠিক কিনা সেটা বোঝা যায় না। সেই জন্য প্রতিটি জাতকের লগ্ন কুণ্ডলী দেখে বিচার করে আমি ছেড়ে দিলাম। কিন্তু সেই লগ্ন কুণ্ডলিতে এই দেখুন, এখানে একটি লগ্ন কুণ্ডলী দেয়া আছে, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন লগ্নটা দেয়া আছে আপনার তুলা লগ্ন, তুলা লগ্ন দেয়া আছে, দ্বিতীয় রাহু, তৃতীয় কোনো গ্রহ নেই, চতুর্থে শনি, পঞ্চমে চন্দ্র, মঙ্গল ষষ্ঠে, সপ্তম ঘর খালি, অষ্টমে বসে আছে রবি শুক্র বুধ, নবমে বসে আছে কেতু, দশমে কোনো গ্রহ নেই, বৃহস্পতি বসে আছে একাদশে, দ্বাদশে কোনো গ্রহ নেই। এই ছকে দেখুন, এই ছকের দ্বিতীয় রাহু অবস্থান করছে, শনি চতুর্থে, এই ছকের অষ্টম ঘরে দেখুন রবি বসে আছে। সাধারণ যারা পাতি অ্যাস্ট্রোলজার, যারা 2-4টে বই এবং কিছু তামার টাটের সার্টিফিকেট দেয়া যে সমস্ত জ্যোতিষরা আছেন, তারা দেখেই ওর সঙ্গে সঙ্গে বলবেন লগ্নের অষ্টমে রবি আছে, তার মানে আপনার কিন্তু মাথায় অস্ত্রাঘাত হতে পারে। কিন্তু না, এটা বিচার নয়। এই লগ্নের অষ্টমে, লগ্ন কুণ্ডলী থেকে অষ্টমে রবি থাকলেই তার যে রবির অষ্টমে থাকলে যে সমস্ত ফলগুলো দেখা যায়, বাবার সাথে সুসম্পর্ক থাকবে না, মাথায় আঘাত লাগবেই, ব্রেন টিউমার হতে পারে। লগ্নের অষ্টমে যা যা ফল আছে সেইগুলো ফলাদেশ করে যাবেন জ্যোতিষ বাবুরা। কিন্তু না, এটা এই ছকটা পুরোটাই ভুল, একটাও মিলবে না। আপনি জাতকে জিজ্ঞেস করবেন, বলবেন না এরকম তো হয়নি। এটা হয় কেন? সে তো সাধারণ পড়াশোনা জানা অ্যাস্ট্রোলজার না। পড়াশোনা করতে হবে, মিনিমাম 7 থেকে 8 ঘন্টা প্রতিদিন পড়তে হয়, তবে জ্যোতিষ, এই যে জ্যোতিষের সব ইনস্টিটিউটের অধ্যক্ষরা, সেই অধ্যক্ষদের নির্দেশ করে বলছি আমি। একজনের নাম শুনেছেন পুষ্কর নবাংশ? কেউ জানেন? কেউ কোনোদিন কাস্টমারদের বলেছেন পুষ্কর নবাংশ আপনাকে আলোচনা করতে হবে? আমি আপনাদের চ্যালেঞ্জ দিয়ে বলছি, পশ্চিমবঙ্গে কেউ যদি থাকে আমার কাছে আসুন, সরাসরি চ্যালেঞ্জ করুন আমাকে। আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলছি, আপনারা কি বিচার করেন পুষ্কর নবাংশ? 20 নবাংশ আলোচনা করে দিয়েছি আমি। পুষ্কর নবাংশ বিচার না করলে কোনো ছক পরিপূর্ণতা পাবে না। এই জাতকের লগ্নের অষ্টমে রবি রয়েছে, কিন্তু এই রবি পুষ্কর নবাংশে যদি থাকে, সেই রবি কিন্তু অষ্টমের ফল দেবে না। তার মানে এখানে রবি কিন্তু অশুভ নয়, সেটা আমি প্রমাণ করব, সেটা আমি ছকের মাধ্যমে আপনাদের বোঝাবো আজকে। সেটা আমি বলতে চাইছি এটা অধ্যক্ষদের, যে তারা এটা কোনোদিন পড়েছেন বইতে, আপনারা কাউকে বলেছেন কোনোদিন? আমি তাদের বলতে চাইছি, এই যে তারা অধ্যক্ষ, প্রিন্সিপাল, একজন সিইও বলেন না, কিন্তু তারা জানেন পুষ্কর নবাংশ কি, পুষ্কর নবাংশ কাকে বলে। আজকে জেনে যান। পুষ্কর নবাংশ হচ্ছে রাশি চক্রে কোনো গ্রহ যদি অশুভভাবে থাকে, কিন্তু নবাংশ চক্রে সেই গ্রহটি যদি শুভ অবস্থায়, মানে পুষ্কর নবাংশে অবস্থান করে, সেক্ষেত্রে সেই জাতকের গ্রহটি শুভ হিসাবে গণ্য হবে। এটা হচ্ছে পুষ্কর নবাংশের একমাত্র সংজ্ঞা। দিস ইজ দ্য ডেফিনেশন অফ পুষ্কর নবাংশ। পুষ্কর নবাংশ ইজ ভেরি নেসেসিটি অফ এনি চার্ট। উইদাউট পুষ্কর নবাংশের গ্রহ ছাড়া আপনি কিন্তু কোনো কনক্লুশন, ছকের কোনো কনক্লুশনে আসতে পারবেন না। সাধারণভাবে জ্যোতিষরা যেটা করেন সেইভাবেই এটা করবে। জ্যোতিষরা শিখুন। আমি চাই, যে অধ্যক্ষদের বলছি, যারা জ্যোতিষ পড়ান, যারা বড় বড় ইনস্টিটিউট খুলে বসে আছেন, লক্ষ লক্ষ টাকা আমার টাট দিয়ে 20,000 টাকা 30,000 টাকা ছেলে মেয়েদের শেখাচ্ছেন, তাদেরকে বলছি তারা এইগুলো শেখান। তারা 1 বছর পড়াশোনা করতে করতেই তারা চ্যানেলে বসে লোকের উপকার করতে শুরু করলো। কি বলছে? ওরা তো কিছুই জানে না, ওরা তো ভালো করে নক্ষত্রের বিস্তার অবধি জানে না। এই চলছে, তাদের তো কোনো দোষ নেই, তারা তো অজ্ঞ, তারা তো আপনাদের ইনস্টিটিউটে শিখতে গেছে। তা আপনারা শেখান,
কাকে বলে? আমি মেইন পয়েন্টে আসি। আসলে কথা না বলে পারি না। এগুলো কেন হয়? এগুলো কেন হয়? প্রতিদিন each and every day I am facing these kinds of problems. That's why I am asking to any kinds of people in regard to astrology. আজকে যেটা আমি আপনাদের সামনে বলতে চাইছি, এই যে ছকটি দিয়ে আছে, এই ছকের ক্ষেত্রে দেখুন, এই ছকে নবাংশের গ্রহের অবস্থান দেখুন। বিষ লগ্ন, দ্বিতীয় রাহু রয়েছে, তৃতীয় বৃহস্পতি, চতুর্থে শনি, পঞ্চমে কোনো গ্রহ নেই, চন্দ্র ষষ্ঠে বসে আছে, সপ্তমে কোনো গ্রহ নেই, অষ্টমে কেতু, নবমে বসে আছে বুধ এবং মঙ্গল, দশমে কোনো গ্রহ নেই, না দশমে গ্রহ আছে, দশমে বুধ মঙ্গল, ভুল বললাম, দশমে মঙ্গল, শুক্র হচ্ছে একাদশে, দ্বাদশে রবি। এবার আমি পুষ্কর নবাংশ কি করে বার করতে হয় সেটা বলছি। আমি চাই এমন পশ্চিমবঙ্গে কোনো সাধারণ লোক থাকবে না যারা জ্যোতিষ সম্বন্ধে সাধারণ একটা জ্ঞান থাকবে না, যাতে আজকাল জ্যোতিষ নিয়ে যে ব্যবসা, যে টাউটারি, যে চিটিংবাজি চলছে সেটা বন্ধ হোক, মানুষের মনে সেগুলো ঢুকুক, মানুষ অন্তত বুঝুক। যেমন সাধারণ লোক বোঝে প্যারাসিটামল, জ্বর হলে প্যারাসিটামল খেতে হয়, গ্যাস হলে প্যান্ডি খেতে হয়, ঠিক তেমনি জ্যোতিষীরা মানুষকে ঠকাতে না পারে, তার জন্যই আমার এই প্রোগ্রাম, তার জন্যই এই অধ্যক্ষদের প্রতি আমার এই প্রোগ্রাম। প্রিন্সিপাল বানান জানে না, দে ক্যানট ডু হোয়াট ইজ দ্য স্পেলিং অফ প্রিন্সিপাল, জানে না, গ্যারান্টি দিচ্ছি আমি। কথা বলতে জানে না, তারা শিখাচ্ছে, লোককে শেখাচ্ছে, তৈরি করছে। তারা 1 বছরের মধ্যে টিভিতে বসে যাচ্ছে, তারা শেখাচ্ছে অ্যাস্ট্রোলজি। এইবার হচ্ছে মেইন ঘটনায় আমি আসি। এইবার এই যে পুষ্কর নবাংশ যখনই আমি বিচার করব, তখন কতগুলো জিনিস আমাকে বিচার করতে হবে, কতগুলো রাশির উপর এইটা ডিপেন্ড করবে। যেমন ফার্স্ট হচ্ছে বৃষ রাশির ডিগ্রি। আমি ফার্স্ট বলছি বৃষ রাশির ডিগ্রি হতে হবে 6 ডিগ্রি 40 মিনিট থেকে 6 ডিগ্রি 40 মিনিটের মধ্যে বৃষ রাশিতে যদি কোনো গ্রহ থাকে, 6 ডিগ্রি 40 মিনিট থেকে 10 ডিগ্রি, এই এটা হচ্ছে ফার্স্ট লটে থাকতে হবে। সেকেন্ড লটে হবে 13 ডিগ্রি 20 মিনিট থেকে 16 ডিগ্রি 40 মিনিটের মধ্যে যদি কোনো গ্রহ বৃষ রাশিতে অবস্থান করে, সেক্ষেত্রে তার মানে ওই গ্রহের যে ডিগ্রি, বৃষ রাশিতে যে গ্রহটি বসে আছে সেই গ্রহের ডিগ্রি যদি এত থেকে এতর মধ্যে হয়, ফার্স্ট লটে 6 ডিগ্রি 40 মিনিট থেকে 10 ডিগ্রি এবং 13 ডিগ্রি 20 মিনিট থেকে 16 ডিগ্রি 40 মিনিটের মধ্যে অবস্থান করে, তখন সেই গ্রহটি পুষ্কর নবাংশে অবস্থান করছেন। এইবার আমি আপনাদের দেখাচ্ছি কর্কট রাশির ক্ষেত্রে কি হবে। কর্কট রাশিতেও ঠিক সেম, 0 ডিগ্রি থেকে 3 ডিগ্রি 20 মধ্যে যদি কোনো গ্রহ অবস্থান করে, 0 ডিগ্রি থেকে 3 ডিগ্রি 20 মধ্যে কোনো গ্রহ যদি অবস্থান করে, এবং সেকেন্ড লটে 6 ডিগ্রি 40 মিনিট থেকে 10 ডিগ্রির মধ্যে যদি কোনো গ্রহ অবস্থান করে, তখন সেই গ্রহটি পুষ্কর নবাংশে পড়ল। এইটা হচ্ছে 2 নম্বর ঘটনা। প্রথম হচ্ছে বৃষ রাশি, দ্বিতীয় হচ্ছে কর্কট রাশি। এই পুষ্কর নবাংশ যখনই পুষ্কর নবাংশ তখনই বিচার হবে 6টা রাশির উপর, 6টা রাশিকে কেন্দ্র করে কিন্তু পুষ্কর নবাংশ গ্রহটিকে বার করতে হবে। এইবার আমি আপনাদের দুটো দেখালাম, কর্কট রাশি দেখালাম, আর একটা দেখালাম বৃষ রাশি। এইবার আমি আপনাকে দেখাবো হচ্ছে কন্যা রাশির শুধুমাত্র কন্যা রাশি, বুধ গ্রহ তো আমাদের দুটো বুধের আন্ডারে রয়েছে দুটি রাশি, একটা কন্যা একটা মিথুনকে ধরা হবে না।
পুষ্কর নবাংশের ক্ষেত্রে মিথুনকে ধরা হয় না, শুধুমাত্র কন্যাকে ধরা হয়। কন্যা রাশিতে যদি 6 ডিগ্রি 40 মিনিট থেকে 6 ডিগ্রি 40 মিনিট থেকে 10 ডিগ্রি হয়, এটা প্রথম লট। সেকেন্ড লট হচ্ছে 13 ডিগ্রি 20 মিনিট থেকে 13 ডিগ্রি 20 মিনিট থেকে হবে 16 ডিগ্রি 40 মিনিটের মধ্যে যদি কোনো গ্রহ থাকে, তবে সেই গ্রহটিকে আমি ধরবো পুষ্কর নবাংশ। বুঝতে পারছেন এটা কত সুন্দর? এইবার দেখুন তুলা রাশির ক্ষেত্রে কি হতে পারে। তুলা রাশির ডিগ্রি বিচার করতে হবে। 16 ডিগ্রি 40 মিনিট থেকে কোন গ্রহের অবস্থান যদি 20 ডিগ্রির মধ্যে হয়, তবে সেটা পুষ্কর নবাংশে পড়বে। আর একটা কি হচ্ছে, সেকেন্ড লটে 23 ডিগ্রি 20 মিনিট থেকে সেটা হবে 26 ডিগ্রি 40 মিনিটের মধ্যে। 26 ডিগ্রি 40 মিনিটের মধ্যে যদি কোনো গ্রহের অবস্থান হয়, সেক্ষেত্রে কিন্তু সে পুষ্কর নবাংশে পড়লো। এটা ক্লিয়ার হয়ে গেল। এবার এই হচ্ছে 2, 2, 4টে রাশির অবস্থান বললাম, ঠিক আছে। এইবার আরো দুটো রাশি পুষ্কর নবাংশে, আরো দুটো রাশির অবস্থান রয়েছে। বৃষ রাশি, কর্কট রাশি, কন্যা রাশি, তুলা রাশি বললাম। এইবার ধনু রাশি বলবো। ধনু রাশির ক্ষেত্রে বলছি, ধনু রাশি হচ্ছে 20 ডিগ্রি থেকে 23 ডিগ্রি 20 মিনিট। 23 ডিগ্রি 20 মিনিটের মধ্যে যদি কোনো গ্রহের অবস্থান হয়, ধনু রাশিতে যদি এই থেকে এই অবধির মধ্যে কোনো অবস্থান হয়, সেক্ষেত্রে সেটা হয়। আর একটা হচ্ছে 26 ডিগ্রি 40 মিনিট। 26 ডিগ্রি 40 মিনিট থেকে 30 ডিগ্রির মধ্যে যদি কোনো গ্রহ থাকে, তখন সেটাকে বলা হবে পুষ্কর নবাংশ হিসাবে গণ্য হবে। এটা হয়ে গেল আপনার ধনু রাশি। ধনু রাশির পর হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রেও কিন্তু বিচারটা করতে হবে। এখানে 6টা রাশি পুষ্কর নবাংশ নির্ণয় করতে গেলে এই 6টি রাশিতে কোনো গ্রহের অবস্থান আছে কিনা সেই হিসেবে বিচারটা করতে হবে। অন্য রাশির ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়। মিথুন রাশি এখানে ধরা হবে না। কন্যা রাশির দুটো ঘর থাকলেও, বুধের দুটি ঘর থাকলেও শুধুমাত্র কন্যা রাশিকে ধরা হবে। এবার মীন রাশি দেখুন, 0 ডিগ্রি 3 মিনিট থেকে 0 ডিগ্রি থেকে 3 ডিগ্রি 20 মিনিট। 0 ডিগ্রি থেকে 3 ডিগ্রি 20 মিনিট। আর একটা হচ্ছে 6 ডিগ্রি 40 মিনিট থেকে 10 ডিগ্রি। এটা ক্লিয়ার হলো। এইবার দেখুন এই তার মানে কোন কোন ক্ষেত্রে এটা বিচার্য সেটা আমি আপনাদের বললাম। এইবার আমি যেটা বিচার করব সেটা হচ্ছে এই যে উপরোক্ত যে জাতকের যে ছকটা দেয়া হয়েছে, এই ছকটা থেকে আমি বিচার করব এই ছকে কোন গ্রহ, এখানে তো দেখুন লগ্ন কুণ্ডলী সাপেক্ষে রবি অষ্টমে রয়েছে, ঠিক আছে। রবি অষ্টমে রয়েছে, তার মানে সাধারণভাবে বলবে রবি অষ্টমে তার মানে অশুভ। কিন্তু এই নবাংশ চক্র থেকে রবির অবস্থানটা আপনাদের বোঝাবো। দেখবেন রবি কি পজিশনে আছে, রবি কি ভালো পজিশনে আছে। আমি রবি নিয়ে আলোচনা করছি কেন, এই ছকটা নিয়ে পুরো আলোচনা করছি। এবার সেটা হচ্ছে প্রথম দেখুন, ফার্স্ট হচ্ছে মেষ রাশি। আচ্ছা, এর ক্ষেত্রে লগ্ন হচ্ছে কি, এবার নবাংশ চক্রতে আপনারা ধ্যান দিন, নবাংশ চক্রের দিকে তাকান। নবাংশ চক্রে দেখুন বৃষ লগ্ন, ঠিক আছে। এইবার বৃষ লগ্নে, তাই লগ্নের এই যে ডিগ্রি, লগ্নের দেখুন একটা আমি ডিগ্রি দিয়েছি সাইডে, দেখুন প্রত্যেকটার ক্ষেত্রে একটা করে ডিগ্রি বসিয়েছি। দেখুন প্রত্যেকটার ক্ষেত্রে একটি করে ডিগ্রি বসানো আছে, আপনারা ফলো করছেন। লগ্নে একটা ডিগ্রি রয়েছে, এই লগ্নের ডিগ্রি বলেছে 24 ডিগ্রি 22 মিনিট 50 সেকেন্ড লগ্নের ডিগ্রি। কিন্তু এখানে লগ্ন কি বলেছে, 24 ডিগ্রি 22 মিনিট 50 সেকেন্ড, তাই তো। দ্বিতীয় কে আছে, রাহু মিথুন রাশিতে। মিথুন রাশি আমাদের গণ্য করবার দরকার নেই, সুতরাং আমাকে এখানে মিথুন রাশির কোনো বিচার করবারই দরকার নেই। এইবার আপনি কর্কট রাশিতে চলে আসুন। এইবার আমি আপনাদের বোঝাচ্ছি পুষ্কর নবাংশে কোনো গ্রহ অবস্থান করছে কিনা। বৃহস্পতি দেখুন কর্কট রাশিতে বসে আছে, তা বৃহস্পতির অবস্থান কর্কট রাশির বিস্তার কি আছে, কর্কট রাশির বিস্তার আছে 0 ডিগ্রি, কর্কট রাশির বিস্তার আছে 0 ডিগ্রি থেকে 3 ডিগ্রি 20 মিনিট, ঠিক আছে। কিন্তু বৃহস্পতি এখানে কত ডিগ্রিতে আছে দেখুন, বৃহস্পতি 11 ডিগ্রি 40 মিনিট 24 সেকেন্ড, বোঝাতে পারলাম। 11 ডিগ্রি
11°40' বৃহস্পতি রয়েছে কটকট রাশিতে, কিন্তু আমার নির্দেশ দেওয়া রয়েছে সূত্রে, জ্যোতিষে সূত্র দেওয়া রয়েছে 0 থেকে 3°20', আর একটা দেওয়া আছে সরি 6°40' থেকে 10°। তার মানে বৃহস্পতি বললো না। এবার চলে গেলাম আমি শনি, সিংহ রাশির এখানে কোনো অধিকার নেই। কন্যা রাশিতে কোনো গ্রহ নেই। তুলা রাশিতে দেখুন চন্দ্র পড়েছে, এইবার চন্দ্র দেখুন কি আছে। তুলা রাশিতে চন্দ্র বলা আছে 16°40' থেকে 20°-র মধ্যে, 40°20' মধ্যে, আর একটা হচ্ছে 23°20' থেকে 26°40' মধ্যে। কিন্তু আমার ছকে দেওয়া আছে চন্দ্র এখানে অবস্থান করছে 60°48' 39 মানে চন্দ্রও পড়লো না, হয়ে গেল। এইবার আমি ধনু রাশিতে আসি। ধনু রাশিতে কেতু বসে আছে। তো কেতুর ডিগ্রিটা কি দেখিয়েছি? কেতু ধনু রাশিতে আমি ডিগ্রি দেখিয়েছি 20° থেকে 23°20' থাকবে, আর একটা থাকবে 26°40' থেকে 30°-র মধ্যে। কিন্তু এখানে দেখুন কেতুর ডিগ্রি রয়েছে 8°23' 47 8°23' তার মানে কেতুও পড়লো না। তা পড়লো কে? এইবার মকর রাশির এখানে কোনো গণনা নেই। এইবার কুম্ভ রাশির কোনো গণনা নেই। এইবার আমি চলে যাব মিনে। মেইন, দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট, জাস্ট ফলো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখুন রবি কোথায়? মীন রাশিতে। মীন রাশির অবস্থান বলেছি 0 থেকে 3°20, আর একটা বলেছি 6°40' থেকে 10°। এই দেখুন রবির অবস্থান দেখুন 9°47', 9°47' এই দেখুন রবি এখানে কিন্তু পুষ্কর নবাংশে অবস্থান করছে। কারণ মীন রাশিতে গ্রহের বিস্তার হতে হবে প্রথম লটে 0° থেকে 3°20' অথবা 6°40' থেকে 10°। কিন্তু সেখানে এইবার রবি দেখুন 9°47' এর মধ্যে, তার মানে পড়ে গেল। সুতরাং তার মানে রবি কিন্তু পুষ্কর নবাংশে অবস্থান করছে। এই যে রবি কিন্তু পুষ্কর নবাংশে আপনার ছকে অবস্থান করছে। দেখুন রবি কিন্তু পুষ্কর নবাংশে অবস্থান করছে। রবি মীন রাশিতে পুষ্কর নবাংশে অবস্থান করছে। সুতরাং আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে লগ্ন চার্টে, ন্যাটাল চার্টে কোনো গ্রহ যদি অশুভভাবে থাকে, কিন্তু নবাংশ চার্টে সে যদি পুষ্কর নবাংশে পড়ে, সেই গ্রহটি দারুণ ফল দেবে, অমায়িক ফল দেবে, এর পুরো উল্টো রেজাল্ট হবে। রবির দ্বারা সে রাজনীতিবিদ হতে পারে, ভালো নাম যশ খ্যাতি প্রতিপত্তি পেতে পারে, তার প্রচুর সম্পত্তির মালিক হতে পারে, সে একটা জায়গাতে প্রত্যেকের ভালোবাসা পেতে পারে, শ্রদ্ধা পেতে পারে, সবকিছু পাবে। তার মানে রবি যে জায়গাগুলোকে ডিগনিফাই করে, যেগুলোকে রিপ্রেজেন্ট করে, রবি যেটাকে রিপ্রেজেন্ট করছে সেই জিনিসগুলো আপনি পাবেন। তার মানে আমার বলার একটাই বক্তব্য, সেটা হচ্ছে কোনো গ্রহকে, কোনো চার্টকে শুধুমাত্র ন্যাটাল চার্ট মানে লগ্ন কুণ্ডলী বা জাত চক্র দেখে বিচার করলে সেই বিচার সম্পূর্ণ হবে না। প্রতিটি ক্ষেত্রে তোমার এক ক্ষেত্রে এক একটা বিচার করতে হবে। এই ক্ষেত্রে আমি আজকে কিন্তু আপনাদেরকে পুষ্কর নবাংশ সম্বন্ধে বললাম। তো পুষ্কর নবাংশ থেকে আপনাদের অনেকটাই ধারণা স্পষ্ট হলো। এইবার আপনারা গিয়ে জিজ্ঞাসা করবেন আমার কোন গ্রহটি পুষ্কর নবাংশে বলছে, আপনি বলুন না, আপনি বলুন পুষ্কর নবাংশে কোন গ্রহটি আমার পড়ছে, বলুন। ও ঘাবড়ে যাবে, ও সেই দিন তারপরের দিন থেকে আর বসবেই না ওই চেম্বারে, চলে যাবে এখান থেকে। ও তো কোনদিন নামই শোনেনি পুষ্কর নবাংশ। বিষকর নবাংশ কি, ইন্দু লগ্ন কি, কিছু জানে না, কিছু বলতেই পারবে না। ও ভক্ষকিয়ে যাবে। ও তখন ভাববে এ তো আমার চেয়ে শেয়ানা লোক, এ তো নিজে জ্যোতিষ হতে পারে। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি ওয়েস্ট বেঙ্গল জ্যোতিষদের। এই হচ্ছে আপনারা হয়তো বলতে পারেন আপনি সবসময় জ্যোতিষের গালমন্দ কেন করেন? জ্যোতিষের গালমন্দ করি একটাই কারণ আমাকে ফেস করতে হয়। আমাকে এসে বলে কাজ কেন হচ্ছে না। ভালো থাকুন, আনন্দে থাকুন। আজকে কিন্তু প্রেমের দিন, খুব ভালোভাবে থাকবেন। যারা প্রেম করছেন তাদের জীবন সফল হোক প্রত্যেকে। প্রেম তো খুব পবিত্র জিনিস, কিন্তু আজকাল তো প্রেম হয় না। নমস্কার, ভালো থাকুন।